কোর্সেসের একজন শিক্ষিকা। তো আজকে আমাদের ক্লাসের বিষয় প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী অধ্যায় 2। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম জীবের আবাসস্থল অধ্যায় 1। সো বিজ্ঞান বিজ্ঞান কি এটা হচ্ছে আমরা গত ক্লাসে শিখেছিলাম, প্লাস আজকেও আমি আবার রিপিট করছি। বিজ্ঞান ছিল হচ্ছে কি পর্যবেক্ষণ, পরীক্ষা ও যুক্তির মাধ্যমে প্রকৃতির বিভিন্ন ঘটনা ও বস্তু সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের পদ্ধতি। অর্থাৎ আমরা যা কিছু দেখি, শুনি বা অনুভব করি তার কারণ খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের বিজ্ঞান। সো বিজ্ঞান সম্পর্কে আমরা জানি যে বিজ্ঞানটা কি বা হচ্ছে বিজ্ঞান কাকে বলে। সো আমরা এটা জেনেছি। গত ক্লাসে আমাদের বিষয় ছিল জীবের আবাসস্থল। সো জীবের আবাসস্থলে আমরা অনেক কিছু জেনেছি। অবশ্যই তোমরা অবশ্যই আহ অধ্যায়টাকে ভালোভাবে পড়েছো, মেমোরাইজ করেছো, এবং এখান থেকে অবশ্যই তোমরা অনেক এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং মাল্টিপল চয়েস মানে হচ্ছে টিক চিহ্ন, সঠিক উত্তরের টিক চিহ্ন দাও, এরকম অনেক কোশ্চেন আছে যেগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়েছো এবং কমপ্লিট করেছো। যদি জীবের আবাসস্থল প্রথম অধ্যায় তোমাদের এখনো কারো কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমাকে জানাবে, এবং যারা যারা অধ্যায়গুলো কমপ্লিট করেছো এবং সকল কোশ্চেনের উত্তর দিতে পেরেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এখনো যারা উত্তর করনি এবং উত্তর করতে সমস্যা হচ্ছে অবশ্যই অবশ্যই আমাকে জানাও যে কোথায় সমস্যা হচ্ছে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিব এবং হচ্ছে তোমাদের কোনো হেল্প লাগলে হেল্প করব। ওকে, সো আমাদের গত ক্লাসের আলোচনা ছিল জীবের আবাসস্থল। সো আজকের আলোচনা হচ্ছে জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। সো জীব এবং পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা বলতে জীব এবং পরিবেশ একে অপরের উপর কিভাবে নির্ভরশীল। সো আজকের বিষয়টা হচ্ছে এইটা। সো আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলেছি বিজ্ঞানে কিন্তু কিছু উত্তর থাকে, কেন হলো, কিভাবে হলো, কি হয়েছে। সো এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজবো আজকের এই অধ্যায়ের মধ্যে। সো এই অধ্যায়ের মধ্যে কি আছে যে জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। সো জীব এবং পরিবেশ একে অপরের উপর কিভাবে নির্ভরশীল বা কেন নির্ভরশীল, আজকে আমরা এটা দেখব। সো জীব কাকে বলে আমরা জানি, গত ক্লাসেও আমরা পড়েছি জীবের আবাসস্থল সম্পর্কে পড়ার জন্য যে যেসব সত্তার মধ্যে জীবন ধারণের বৈশিষ্ট্য থাকে তারাই হচ্ছে মূলত জীব। সো জীব সম্পর্কে আমরা গত ক্লাসে যেহেতু পড়েছি, সো আজকে আমরা একটু দেখি পরিবেশটা আসলে কি। সো পরিবেশ কি এটাও কিন্তু আমরা জানি, তারপরেও আমি একটু এক্সপ্লেইন করছি। পরিবেশ হলো আমাদের চারপাশে যে যা কিছু আছে সবকিছু, যেমন বায়ু, পানি, মাটি, গাছপালা, পশু পাখি, মানুষ, ঘরবাড়ি, যে প্রকৃতি আছে যেগুলোর মধ্যে আমরা বাস করি এবং যেগুলো আমাদের উপর প্রভাব ফেলে সেগুলোকে বলা হয় হচ্ছে পরিবেশ। সো যেমন আমি আরেকটু সহজভাবে যদি বলি, যেসব জিনিস আমাদের চারিদিকে আছে এবং আমাদের বাঁচতে সাহায্য করে সেগুলোর সমষ্টি হচ্ছে পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে আমাদের বাঁচার জন্য, যেগুলো আমাদের সহায়তা করে, আমরা যেগুলোর উপর নির্ভরশীল, সবকিছু মিলিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। সো এই জীব এবং পরিবেশ এই দুইটার মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতা, একটা আরেকটার উপর কিভাবে নির্ভরশীল, আজকে আমরা এইটা সম্পর্কে জানবো এবং এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমেই বলে দিই যে রেড মার্ক চিহ্নগুলো আছে এগুলো তোমরা চাইলে তোমাদের বইয়েও রেড মার্ক করে নিতে পারো। এখান থেকে অনেক ধরনের এমসিকিউ আসতে পারে বা হচ্ছে তোমার টিক চিহ্ন প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্নের উত্তরও এর ভিতরে লুকিয়ে আছে। ঠিক আছে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা অধ্যায়টাকে খুবই ভালোভাবে পড়বো, খুবই ভালোভাবে মেমোরাইজ করব এমসিকিউ গুলো, দেন আমরা অনুশীলনের প্রশ্নগুলো দেখব, দেন এর সাথে তোমাদের টেস্টিং যে কোশ্চেন গুলো আছে সব কোশ্চেন গুলো তোমরা অ্যান্সার করতে থাকবে। ঠিক আছে, সো আমরা প্রথমে হচ্ছে দেখি, আমরা আগেই জেনেছি পরিবেশের উপাদানগুলো জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, জীব কি আমরা তো জানি, জীব হচ্ছে কি বলেছি আমরা, জীবন ধারণ করতে পারে, খাদ্য শ্বাস প্রশ্বাস করতে শ্বাস প্রশ্বাস নিতে পারে, খাদ্য গ্রহণ করতে পারে। সো এগুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্য। সো জড় বস্তুর আর জীবের সব থেকে বড় বৈশিষ্ট্য এবং প্রধান বৈশিষ্ট্য যেটি, সেটি হচ্ছে কি জীবের জীবন আছে, তাই তো। সো এখন হচ্ছে বলা হয়েছে জীব এবং জড় দুই ভাগে বিভক্ত। জীব তো কি, জীব কি সেটা তো আমরা জেনেছি, এখন দেখি জড় বস্তুটা কি বা জড় কি। সো এখানে দেখেন প্রথমে বলেছে জড়কে আমরা যে
এক কথায় বলতে পারি যে যেসব বস্তুতে প্রাণ নেই এবং এই যেগুলো নিজের চলাফেরা, শ্বাস প্রশ্বাস এবং বংশবিস্তার করতে পারে না, সেগুলোকে কি বলা হয়? জড় বস্তু বা জড় পদার্থ, জড় বস্তু বলা হয়। সো জড় বস্তুর বৈশিষ্ট্য তাহলে কি হবে? প্রাণ নেই, নিজে থেকে নড়ে না, খায় না, শ্বাস নেয় না, বংশবিস্তার করে না, ইত্যাদি। সো এগুলো হচ্ছে জড় পদার্থ। সো জড় পদার্থ আমরা যেমন হচ্ছে পানি, বাতাস, মাটি, চেয়ার, টেবিল, বই, কলম, যে কোনো কিছুই বলতে পারেন, সবই হচ্ছে কি জড় বস্তু বা জড় পদার্থ বা জড় বলতে পারেন। সরি। তারপর হচ্ছে এখানে বলেছে যে এখানে আচ্ছা, মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। কারণ কি? মানুষ, পশু পাখি, গাছপালা সবারই জীবন আছে এবং হচ্ছে এদের মধ্যে জীব সত্তার অনেক বৈশিষ্ট্য আছে, এজন্য এরা সবাই জীব। মাটি, পানি, বায়ু, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলনা ইত্যাদি হলো জড়। তাহলে জড় পদার্থের উদাহরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে: মাটি, পানি, বায়ু, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলনা, যেগুলো নড়তে পারে না, যেগুলোর হচ্ছে বংশবিস্তার হয় না, প্রাণ নেই, এগুলোকে বলা হয় জড়। এদের মধ্যে মাটি, পানি, বায়ু, সূর্য হলো পরিবেশের মৌলিক জড় উপাদান। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা এমসিকিউ শূন্যস্থান দুই দিকের জন্যই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে এদের মধ্যে মাটি, পানি, বায়ু, সূর্য হলো পরিবেশের মৌলিক জড় উপাদান। সো পরিবেশের মৌলিক জড় উপাদান কোনগুলো? মাটি, পানি, বায়ু আর হচ্ছে সূর্য। ওকে। জীব ও জড় উপাদান সমূহ পরস্পর সম্পর্কযুক্ত। সো আজকে আমাদের হচ্ছে প্রথমে আমরা শুনেছি যে জীব ও জড় দুই ভাগে বিভক্ত হয়। তাহলে জীব ও জড় উপাদান সমূহ পরস্পর কি হয়? একটার একটার সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, সো জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা। এখন আমাদের প্রথম অধ্যায়ের নামটা ছিল কি? জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। সো এখান থেকে জীব আর পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতার ভিতরে কি কি ইনক্লুডেড আছে এটাও খেয়াল রাখতে হবে। সো দেখেন, প্রথমে বলেছে জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা। সো জড়বস্তুর উপর জীব কিভাবে আসলে নির্ভর আছে এটা আমরা জানবো। সো জড়বস্তু এবং জীব নিয়ে আমাদের পরিবেশ। সো জড়বস্তু কি? আমি এক কথাই বলে দিয়েছি যে যেসব বস্তুতে প্রাণ নেই, যেগুলো নিজের চলাফেরা, শ্বাস প্রশ্বাস এবং বংশবিস্তার করতে পারে না, সেগুলোকে কি বলা হয়? জড়বস্তু। আচ্ছা, জড়বস্তু জীব নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশে জড়বস্তু বলতে আমরা মাটি, পানি, বায়ু ইত্যাদিকে বুঝি। বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনো ভাবে এসব জড়বস্তুর উপর নির্ভরশীল। অবশ্যই নির্ভরশীল। সাপোজ পানি, বায়ু এগুলোর উপর তো মাটি সবকিছুর উপরেই জীব নির্ভরশীল। পানি না হলে জীব বাঁচতে পারবে না, বায়ু না হলে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড না হলে বাঁচতে পারবে না, মাটি না হলে জীব খাদ্য তৈরি করতে পারবে না। সো কোনো সম্পূর্ণভাবে নির্ভরশীল জীব জড়োর সাথে একে অপরের সাথে নির্ভরশীল। সো এখানে কি বলেছে? জীব কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল, এটার জন্য আপনাদেরকে একটা কাজ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে একটা ফাঁকা ছক দেওয়া হয়েছে। ছকটা আপনাকে পূরণ করার জন্য বলা হয়েছে যে জড়বস্তুর উপর আসলে জীব কিভাবে নির্ভরশীল। সো দেখেন, এখানে কয়েকটা জড়বস্তুর নাম দেওয়া হয়েছে: পানি, বায়ু, সূর্য, মাটি। এই জড়বস্তুগুলো আসলে কি কাজে ব্যবহার করা হয়, আমাদেরকে এটা দেখতে হবে যে এগুলো আমাদের কি কাজে লাগে। সো আমরা একটু দেখব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে দেখেন, প্রথমে হচ্ছে জড়বস্তু পানি। পানি আমাদের কি জন্য লাগে? পানি অবশ্যই আমরা পানি পান করি বা পানি খাই। দেন হচ্ছে গোসল করার কাজে লাগে, চাষাবাদের কাজে লাগে, মানে প্রতিনিয়ত পানি ছাড়া আমরা কল্পনাই করতে পারি না। বাট জাস্ট এখানে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য দুইটা তিনটা কনসেপ্ট দেওয়া হয়েছে। বাট পানি প্রতিনিয়ত আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা স্টেপে স্টেপে পানি আমাদের খুবই দরকার। দেন হচ্ছে বায়ু। বায়ু কি জন্য লাগে আমাদের? হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া, আগুন জ্বালানো, বাতাসে শুকানো, সবকিছুতে আমাদের বায়ু লাগে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, বায়ু হচ্ছে আমাদেরকে কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেনটা যে আমাদেরকে দেয়, এটা আমাদের জন্য খুবই খুবই, জীবের জন্য কি খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া আমরা কি বাঁচতে পারতাম না। ওকে। দেন হচ্ছে সূর্য। সূর্য কি করে? আলো দেয়, তাপ দেয়। আর যেই সূর্য যে আলোটা দেয় ওটা দিয়ে কি করে? গাছ খাদ্য তৈরি করে। সো গাছের খাদ্য তৈরিতে সূর্য কিন্তু খুবই খুবই হচ্ছে সাহায্য করছে। দেন হচ্ছে মাটি। মাটি কি করে? ফসল উৎপাদন, ঘর বাড়ি তৈরি এবং হচ্ছে গাছ জন্মাতে সাহায্য করে থাকে। ওকে। সো তাহলে আমাদের আইডিয়া হলো যে আমরা কিভাবে কি জড়বস্তুগুলো কি কাজে আমাদের প্রতিনিয়ত জীবের সাথে জড় কিভাবে সম্পর্ক, সেটা আমরা বুঝতে পারলাম।
আচ্ছা, এখানে এই পুরো ব্যাপারটার একটা সারসংক্ষেপ বলা হয়েছে, সেটা আমরা একটু দেখব। আমরা সর্বদা জড়বস্তুর উপর নির্ভরশীল। আমাদের শ্বাসকার্য চালানোর জন্য বায়ুর প্রয়োজন। তাহলে আমাদের শ্বাসকার্য চালানোর জন্য কি প্রয়োজন আছে একটু দেখেন, রিপিট, বায়ুর প্রয়োজন। পানি ছাড়া আমাদের জীবন অচল। মাটি থেকে আমরা খাদ্যশস্য পাই। তাহলে দেখেন মাটি, পানি এবং বায়ু তিনটা কিভাবে আমাদের সাথে, জীবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এছাড়া আমাদের প্রয়োজনে ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি তৈরিতে জড়বস্তু ব্যবহার করি। এভাবে আমরা বিভিন্ন কাজে প্রতিনিয়ত জড়বস্তুর উপর নির্ভরশীল। বেঁচে থাকা, বংশবৃদ্ধি এবং প্রকৃতিতে টিকে থাকার জন্য মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল। ওকে, তাহলে আমাদের সবকিছুর উপর কি থাকতেছে, প্রথমে লাস্টের লাইনটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেঁচে থাকা, বংশবৃদ্ধি এবং প্রকৃতিতে টিকে থাকার জন্য মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল। তো তিনটা জিনিস, বেঁচে থাকা, বংশবৃদ্ধি, প্রকৃতিতে টিকে থাকা, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা সম্পর্কে আরো কিছু জানি। দেখেন এখানে সুন্দর একটা ছবি দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে আমাদের পানি আছে, সূর্য আছে, বায়ু আছে, উদ্ভিদ, প্রাণী সবকিছুই আছে, জড় বস্তু, জীব সবকিছু এই ছবির মধ্যে ইনক্লুডেড আছে। ছবিটাই সুন্দর করে প্রকাশ করা হয়েছে যে একটা আরেকটার সাথে খুবই সম্পৃক্ত ভাবে থাকে, একটা ছাড়া আরেকটা চলতে পারে না। ওকে, সো নিচে আমাদের টপিকস হচ্ছে প্রাণীর নির্ভরশীলতা। আচ্ছা, প্রাণীর নির্ভরশীলতা মানে হচ্ছে কি, প্রাণী কিভাবে নির্ভরশীল জড়র উপরে বা হচ্ছে পরিবেশের উপরে, কিভাবে প্রাণীগুলো নির্ভরশীল আছে জড়বস্তুর উপরে, ঠিক আছে। সো দেখেন, মানুষের মতো অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, মাটি, পানি ইত্যাদি জড়বস্তুর উপর নির্ভরশীল। কারেক্ট। মানুষের মতো যত প্রাণী আছে সবকিছুরই হচ্ছে বায়ু, মাটি, পানি দরকার। কেন দরকার আমরা একটু দেখি। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থল। অনেক পোকামাকড়, কেঁচো, ইঁদুর ইত্যাদি প্রাণী মাটির নিচে বাস করে। মাছ, কুমির, কাছিম ইত্যাদি পানিতে বাস করে। বায়ুতে যে অক্সিজেন রয়েছে প্রাণীরা তা দিয়ে শ্বাসকার্য চালায়। সো বায়ুতে যে অক্সিজেন রয়েছে এগুলো দিয়ে কি করে প্রাণীরা শ্বাসকার্য চালায়, এটা আমরা খুবই ভালোভাবে জানি। এটা আমরা সবাই জানি যে আমাদের শ্বাস গ্রহণের জন্য কি দরকার, বায়ুতে যে অক্সিজেন, এবং আমরা যে হচ্ছে ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড, এটাও যদি হচ্ছে গাছ না নিয়ে নিত বা উদ্ভিদ না নিয়ে নিত, সেটা আমাদের জন্য ক্ষতিকর হতো। আমরা তাহলে প্রাণী নির্ভরশীলতাটা বুঝতে পারলাম। এবার উদ্ভিদের নির্ভরশীলতাটা একটু দেখি। প্রাণীদের মধ্যে উদ্ভিদও জড়বস্তুর উপর নির্ভর করে বেঁচে থাকে। প্রাণীর মতো উদ্ভিদেরও শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেন প্রয়োজন হয়। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন দেখেন, যে হচ্ছে প্রাণীর মতো উদ্ভিদদের শ্বাসকার্যের জন্য বায়ুর অক্সিজেন প্রয়োজন হয়। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। সুতরাং কি করতেছে, যে সূর্যের আলোর উপস্থিতিতে বায়ুর থেকে যে কার্বন ডাইঅক্সাইড গুলো আমরা প্রাণীরা ত্যাগ করছি, সেই কার্বন ডাইঅক্সাইড গুলো নিয়ে উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য তৈরি করতেছে। অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে 70 থেকে 90% পানি থাকে। সো এই লাইনটা খুবই সুন্দর করে আমরা মেমোরাইজ করব, মুখস্থ করব, এবং হচ্ছে এটা মার্ক করে রাখবো অবশ্যই। এটা আপনার হয় এমসিকিউতে চারটা চারটা মানে টিক চিহ্ন দাও সঠিক উত্তরে, অথবা আপনার হচ্ছে শূন্য স্থানে অবশ্যই অবশ্যই আসবে যে সবুজ উদ্ভিদের দেহে কত পার্সেন্ট পানি থাকে। তো সবুজ উদ্ভিদের দেহে আমাদের 70 থেকে 90% পানি থাকে। মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদানগুলো থাকে তা পানির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। শাপলা, কুচুরিপানা, টোপাপানা প্রভৃতি উদ্ভিদের আবাসস্থল হলো পানি। তাহলে এখানে যে উদ্ভিদগুলোর কথা বলা হয়েছে আবাসস্থল পানি, সেগুলো কি কি? শাপলা, কুচুরিপানা, টোপাপানার আবাসস্থল হলো পানি। আবার বলা যায় হচ্ছে পানি কোনগুলোর আবাসস্থল? তো শাপলা, কুচুরিপানা, টোপাপানা এগুলোর উদ্ভিদের আবাসস্থল হলো পানি। ওকে, দেন হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম যে উদ্ভিদের নির্ভরশীলতা, প্রাণীর নির্ভরশীলতা আলাদা আলাদা ভাবে দেখলাম যে কে কিভাবে নির্ভরশীল। এখন আপনার এসেছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, মানে একটার একটার সাথে কিভাবে নির্ভরশীল।
সো দেখেন, প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। তাদের এই পারস্পরিক নির্ভরশীলতা ও প্রকৃতির ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা করে। একটু ছবিটার দিকে আমরা তাকাবো, দেখেন কি সুন্দর করে উদ্ভিদ এবং প্রাণী একই জায়গায় একই জায়গায় কি সুন্দরভাবে একটা আরেকটার উপর নির্ভর হয়ে সুন্দরভাবে পরিবেশটা চলছে, সবকিছু সুন্দরভাবে চলছে। সো দেখেন, এখানে হচ্ছে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলটা কিভাবে নির্ভরশীল, এখানে দুইটা হচ্ছে ছক দেওয়া হয়েছে। একটা হচ্ছে উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা, আর একটা হচ্ছে প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। ঠিক আছে? সো প্রথমটা হচ্ছে কি, উদ্ভিদের উপর প্রাণীর নির্ভরশীলতা, সেকেন্ডটা হচ্ছে প্রাণীর উপর উদ্ভিদ কিভাবে নির্ভরশীল। এইটা আপনাদেরকে হচ্ছে বলতে বলা হয়েছে যে এটা আপনাদেরকে মার্ক করতে হবে। সো আমি একটু হেল্প করি যে আসলে কে কার উপর কিভাবে নির্ভরশীল। সো দেখেন, হচ্ছে উদ্ভিদের উপর প্রাণী নির্ভরশীলতাটা আমরা প্রথমে দেখব। ঠিক আছে? সো উদ্ভিদের উপর প্রাণী নির্ভরশীলতাটা প্রথমে দেখব যে উদ্ভিদের উপরে আসলে প্রাণী কিভাবে নির্ভরশীল। সো দেখেন, প্রাণীরা উদ্ভিদ থেকে খাদ্য পায়। তাহলে প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? প্রথম কথা হচ্ছে খাদ্য, যেটা ছাড়া বেঁচে থাকা ইম্পসিবল। তো প্রাণীরা উদ্ভিদ থেকে খাদ্য পায়, ঘাস, ফল, শাকসবজি। অনেক প্রাণী গাছকে আশ্রয় হিসেবে ব্যবহার করে। উদ্ভিদ থেকে অক্সিজেন পেয়ে প্রাণীরা শ্বাস নেয়। তাহলে কি করতেছে, গাছকে হচ্ছে আশ্রয় হিসেবে অনেক প্রাণীরা নিচ্ছে, উদ্ভিদ থেকে অক্সিজেন পেয়ে হচ্ছে প্রাণীরা শ্বাস নিচ্ছে। কিছু প্রাণী উদ্ভিদের উপর বাসা বাঁধে। সো তাহলে আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে হচ্ছে উদ্ভিদের উপর প্রাণীরা কিভাবে নির্ভরশীল, তাই তো? সো আমাদের নেক্সট বলা হয়েছে প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা, তাই তো? সো আমাদের নেক্সট হচ্ছে কি, প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। সো আমরা একটু দেখবো যে প্রাণীর, এতক্ষণ তো দেখলাম উদ্ভিদের উপর হচ্ছে কিভাবে নির্ভরশীল ছিল এটা। সো এখন আমরা দেখবো প্রাণীর উপরে কিভাবে নির্ভরশীল। সো দেখেন, আমরা হচ্ছে প্রাণীর উপরে কিভাবে নির্ভরশীল এটা একটু, আচ্ছা, প্রাণীর উপরে কিভাবে নির্ভরশীল দেখেন, এখানে বলা হয়েছে প্রাণীরা উদ্ভিদকে কার্বন ডাই অক্সাইড দেয়। প্রাণীরা কি করে, উদ্ভিদকে কার্বন ডাই অক্সাইড দেয়, যা দিয়ে গাছ খাদ্য তৈরি করে। সো প্রাণী তাহলে উদ্ভিদকে কি করতেছে, প্রাণীরা হচ্ছে, প্রাণীর উপর উদ্ভিদ এবার কিভাবে নির্ভরশীল হচ্ছে, প্রথমে তো উদ্ভিদ প্রাণীকে হেল্প করলো। সেটা হচ্ছে কি, উদ্ভিদ হচ্ছে প্রাণীদের খাদ্য দিল, দেন হচ্ছে গাছ প্রাণীকে হচ্ছে থাকার আশ্রয় দিল, দেন হচ্ছে প্রাণীকে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিল, আবার হচ্ছে থাকার জন্য বাসা বাঁধার জন্য প্রাণীদের হেল্প করলো। এবার এই প্রাণীর উপর উদ্ভিদ আবার কিভাবে নির্ভরশীল এটা একটু দেখি। সো প্রাণীরা হচ্ছে উদ্ভিদকে কার্বন ডাই অক্সাইড দেয়, যা দিয়ে গাছ খাদ্য তৈরি করে। সো সেম দেখেন, উদ্ভিদ হচ্ছে, উদ্ভিদ যেমন প্রাণীদের খাবার দিচ্ছে, আবার প্রাণীও কিন্তু উদ্ভিদকে খাবার দিচ্ছে, তাই তো? আচ্ছা, প্রাণীর মলমূত্র মাটিকে উর্বর করে, গাছ ভালোভাবে জন্মায়। মৌমাছি ও পাখি পরাগায়নে সাহায্য করে। সো পরাগায়ন কিন্তু খুবই ভালো একটা হচ্ছে পরাগায়নের জন্য কিন্তু খুবই ভালো একটা সিস্টেম হচ্ছে আপনার এই উদ্ভিদ প্রাণী নির্ভরশীলতা। তারপর হচ্ছে প্রাণীরা বীজ ছড়াতে সাহায্য করে। প্রাণীরা কি করে, বীজ ছড়াতে সাহায্য করে। আচ্ছা, উদ্ভিদ যদি শুধু বীজ ফেলতো বা বীজ তৈরি করতো, এটা যদি ছড়িয়ে না পড়তো, বা হচ্ছে প্রাণী বা পাখি এরা যদি বীজগুলোকে দেখা যাচ্ছে ঠোঁটে মুখে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় না ছড়িয়ে দিত, তাহলে কি এত বংশবিস্তার হতো উদ্ভিদের? সম্ভব ছিল না। তাহলে উদ্ভিদ যেমন প্রাণীর উপর নির্ভরশীল, প্রাণীও উদ্ভিদের উপর সেম ভাবে নির্ভরশীল। তো একে অপরের উপর নির্ভরশীল বলে প্রতিটি জিনিস অনেক সুন্দরভাবে চলছে, পৃথিবীটা অনেক সুন্দরভাবে চলছে। ওকে, দেন হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কেউই স্বয়ংসম্পূর্ণ নয়। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, আমরা কেউই স্বয়ংসম্পূর্ণ নয়, উদ্ভিদও স্বয়ংসম্পূর্ণ নয়, প্রাণীও স্বয়ংসম্পূর্ণ নয়। ওকে, পরিবেশে বসবাস এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানের চাহিদা পূরণের জন্য তারা একে অপরের উপর নির্ভরশীল। ইয়েস, প্রথমে হচ্ছে বসবাস, দেন বেঁচে থাকার জন্য একে অপরের উপর খুবই হচ্ছে নির্ভরশীল। দেন হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আমরা আরো কিছু জানি। আচ্ছা, এই যে পেজটা, এই পেজটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা পেজ। এই পেজের মধ্যে আপনার অনেক ধরনের ইনফরমেটিভ কথা, এবং এখানে আপনার খাদ্য তৈরির যে প্রক্রিয়া, এই পেজটাকে খুবই ভালো করে মুখস্থ করতে হবে, কারণ হচ্ছে এই পেজের ভিতর থেকে আপনার কোশ্চেনের অ্যান্সার রয়েছে।
ঠিক আছে। তো উদ্ভিদ প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার এই যে সম্পর্কে আমরা জানবো, এই পেজটার মধ্যে আপনার ছোট প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক যে কোনো একটা প্রশ্ন অবশ্যই থাকবে। সো আমরা এই পেজটা একটু ভালো করে দেখব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে ছবিতে দেখা যাচ্ছে, দেখেন সূর্য থেকে হচ্ছে আলো দিয়ে হচ্ছে গাছকে সাহায্য করছে কি করতে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় করতে সাহায্য করছে। দেন হচ্ছে ফুলের পরাগায়ন হচ্ছে, ফুলের পরাগায়ন কিভাবে হচ্ছে দেখেন, মৌমাছির মাধ্যমে, এই যে মৌমাছি ফুলে এসে হচ্ছে পরাগায়ন করছে সেটা দেখাচ্ছে এখানে। দেন হচ্ছে দেখেন এখানে নিচে আছে হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের একটা ব্যাপার, সেটা হচ্ছে যে গরু হচ্ছে কার্বন ডাই অক্সাইড দিচ্ছে সেটা গাছ নিচ্ছে, গাছ আবার অক্সিজেন দিচ্ছে এটা গরু নিচ্ছে। তারপরে হচ্ছে এই যে গরুর হচ্ছে গোবর থেকে হচ্ছে মাটিতে হচ্ছে সার যাচ্ছে, ঠিক আছে। সো এই যে একটা উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক যে নির্ভরশীলতা, সেটা ছবিটা এখানে খুব ভালো করে ক্লিয়ার করা হয়েছে। সো ছবি দেখলাম, এবার এখানে কি লেখা আছে এটা একটু দেখি। পরিবেশ ও উদ্ভিদ ও প্রাণী একে অন্যের পরিপূরক। প্রাণী শ্বাসক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ তা ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদের সালোক সংশ্লেষণের যে অক্সিজেন উৎপন্ন হয় তা প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল। তাহলে প্রথম বলেছে পরিবেশ ও উদ্ভিদ ও প্রাণী একে অন্যের উপর নির্ভরশীল। আচ্ছা, প্রাণী শ্বাসক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তার মানে কি প্রাণী বলতে কি আমরা, তাই তো। মানুষ, গরু, তারপর হচ্ছে গরু, ছাগল, যত প্রাণী আছে এরা কি করছে তাহলে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। আর উদ্ভিদ কি করছে, এই কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, মানে কি সূর্যের আলোর সহায়তায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করছে। প্রাণী এই খাদ্য গ্রহণ করেই বেঁচে থাকে। উদ্ভিদে সালোক সংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় তা প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। অর্থাৎ উদ্ভিদ যখন হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা করছে তখন একটা অক্সিজেন উৎপন্ন হচ্ছে, সেইটা হচ্ছে আমাদেরকে দিচ্ছে, অক্সিজেন গুলো ত্যাগ করে আমাদেরকে দিচ্ছে, আমরা আবার সেগুলো গ্রহণ করেই বেঁচে থাকছি। সো প্রক্রিয়াটা কিন্তু খুবই মজার, ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, দেন হচ্ছে বলা হয়েছে যে আচ্ছা, উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল। আমরা একটু আগেই দেখেছি যে এখানে যখন নির্ভরশীলতার কথা আসছে তখন এসেছে কি যে গাছে অনেকে বাসা করে থাকে। সো দেখি, যেমন ডালে পাখি, বানর, মৌমাছি, পিঁপড়া ইত্যাদি বাস করে। উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তরণ প্রাণীদের উপর নির্ভরশীল। মৌমাছি, পাখি, প্রজাপতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। এদের মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরিত হয়ে পরাগায়ন ঘটায়। পরাগায়ন না হলে অধিকাংশ উদ্ভিদের বংশবৃদ্ধি সম্ভব হবে না। তাহলে কিভাবে পরাগায়ন হলো দেখেন, মৌমাছি, পাখি, প্রজাপতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। এদের মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরিত হয়ে পরাগায়ন ঘটায়, ঠিক আছে। দেন হচ্ছে পরাগায়ন না হলে অধিকাংশ উদ্ভিদের বংশবৃদ্ধি সম্ভব হবে না, ওই যে বীজের মতো। আচ্ছা, বীজের ঘটনাটা নিচে আছে, একটু দেখি। দেখেন, পাখিরা ফল খায়, ফল খাওয়ার সময় পাখির মাধ্যমে প্রকৃতিতে ফলের বীজ ছড়িয়ে পড়ে, এর ফলে বীজের বিস্তরণ ঘটে। কিছু কিছু উদ্ভিদের বীজে সরাসরি অঙ্কুরোদ্গম হয় না। এসব উদ্ভিদের বীজ পাখি খাওয়ার পর তার মলের মাধ্যমে আবার মাটিতে ফিরে আসে, তাই তো। তার মানে কি দুই ভাবেই মাটিতে ফিরে আসতেছে, এক হচ্ছে পাখি যখন মলত্যাগ করতেছে তখন আসতেছে, আবার খাওয়ার সময় মুখের থেকে পড়ে যাচ্ছে তখনও কি হচ্ছে, মাটিতে ফিরে আসছে। তারপর সেগুলো থেকে উদ্ভিদের নতুন চারা গাছ জন্ম নেয়, যেমন বট, পাকুড় প্রভৃতি উদ্ভিদ। আচ্ছা, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে প্রকৃতিতে জড় উপাদানে পরিণত হয়। সবুজ উদ্ভিদ এদেরকে পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। এভাবে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশে গতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে, তাই তো। ওকে, তো ছবিতেই দেখা যাচ্ছে যে হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতাটা আসলে কতটুকু এবং কত সুন্দর। আচ্ছা, দেন হচ্ছে উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা। আচ্ছা, এতক্ষণ দেখতেছিলাম যে উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল, আবার প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, এটা দেখলাম। এখন এসেছে উদ্ভিদ, প্রাণী ও মানুষ কিভাবে পারস্পরিক ভাবে নির্ভরশীল। আচ্ছা, আগের ছকটাতে আমরা দেখলাম উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা বা হচ্ছে প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা আমরা আগের ছকে দেখেছি। এখন একটু দেখি মানুষের উপরে হচ্ছে আপনার উদ্ভিদ এবং প্রাণী কিভাবে নির্ভরশীল, ঠিক আছে। আমরা একটু দেখি যে মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতাটা আসলে কেমন। আচ্ছা, মানুষ গাছ লাগায়, পরিচর্যা করে,
না হলে কি গাছ প্রাকৃতিক ভাবে হয়ে থাকে? আমরা যেমন হচ্ছে গত ক্লাসে জীবের আবাসস্থল দেখেছিলাম, তখন আমরা হচ্ছে পড়েছিলাম বনজ আবাসস্থল। সেটাকে কি বলা হয়েছিল? যেখানে প্রাকৃতিক ভাবে গাছ জন্ম নেয় সেটাকে বলা হয় বন। যেমন ছিল শালবন, সুন্দরবন। সো শালবন সুন্দরবনে যে কেউ গাছ লাগিয়ে দিয়ে আসে না, ওখানে প্রাকৃতিক ভাবে গাছ, বড় বড় গাছ জন্ম নেয়, সুন্দরী, গেওয়া, মেহগনি, এগুলো। আচ্ছা, সো এখানে আবার হচ্ছে বাকি যে গাছগুলো, সেগুলো তো মানুষই লাগায়, তাই তো? প্রাকৃতিক ভাবেও হয়, আবার হচ্ছে মানুষই গাছ লাগায়, আবার সেই গাছের পরিচর্যাও করে মানুষ। আচ্ছা, মানুষ উদ্ভিদ ও প্রাণীর জন্য বাসস্থান তৈরি করে। আচ্ছা, মানুষ কিভাবে উদ্ভিদ এবং প্রাণীর জন্য বাসস্থান তৈরি করছে বলেন তো? আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা কিন্তু সবাই আমাকে জানাবেন যে মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর জন্য বাসস্থান তৈরি করছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিভাবে করছে বাসস্থান তৈরি বলেন তো? আচ্ছা, দেন হচ্ছে বলছে মানুষ প্রাণীদের খাবার ও চিকিৎসা দেয়। মানুষ কি করে? প্রাণীদের খাবার দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে। মানুষ সংরক্ষণ করে বিলুপ্তি থেকে রক্ষা করে। আচ্ছা, মানুষ সংরক্ষণ করে বিলুপ্তি থেকে রক্ষা করে অর্থাৎ হচ্ছে আমাদের এমন অনেক উদ্ভিদ রয়েছে বা এমন অনেক প্রাণী রয়েছে, যেমন হচ্ছে আমরা জানি সুন্দরবনে আগে অনেক ধরনের প্রাণী থাকতো, বা হচ্ছে অনেক উদ্ভিদ আছে যেগুলো হচ্ছে আগে ছিল, কিন্তু অযত্ন, অবহেলা বা হচ্ছে পরিচর্যার অভাবে সেগুলো আস্তে আস্তে করে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে মানুষই একমাত্র পারে যে এগুলোকে সংরক্ষণ করে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য। আমরা আস্তে আস্তে সুন্দরবনের পশু পাখি বিলুপ্তির পথে, দেন হচ্ছে উদ্ভিদগুলো বিলুপ্তির পথে। সো এগুলো শুধুমাত্র মানুষই পারে সংরক্ষণ করে, পরিচর্যা করে এগুলোকে বিলুপ্তি থেকে রক্ষা করতে। আপনাদের কাছে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, মানুষ উদ্ভিদ ও প্রাণীর জন্য বাসস্থান কিভাবে তৈরি করছে, এটা কিন্তু বলবেন আমাকে, ঠিক আছে? সো এটা কিন্তু প্রশ্ন থেকে গেল। অথবা হচ্ছে মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতার আরেকটা পয়েন্ট কিন্তু আপনারা বলবেন, ঠিক আছে? আর এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাতে হবে যে কিভাবে বাসস্থান তৈরি করছে, ঠিক আছে? ওকে, সো দেন হচ্ছে বেঁচে থাকার জন্য মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করে। আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীও বংশবৃদ্ধি এবং টিকে থাকার জন্য মানুষের উপর নির্ভরশীল। ইয়েস। তাহলে বেঁচে থাকার জন্য মানুষ যেমন প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করতেছে, আবার হচ্ছে কি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণী বংশবৃদ্ধি এবং টিকে থাকার জন্য কিন্তু মানুষের উপর অনেক অনেক ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সো দেখেন, আমরা হচ্ছে এখন একটু দেখি যে উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতাটা কেমন, প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা কেমন, মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতাটা কেমন, ঠিক আছে? সো শুধু এমসিকিউ দেখবো না, এখানে হচ্ছে আমরা শুধু এমসিকিউ দেখবো না, এখানে আমাদের কিন্তু অনেক প্রশ্নেরও অ্যান্সার লুকিয়ে রয়েছে। সো আমরা বি কেয়ারফুল, খুবই হচ্ছে সচেতনতার সাথে এই প্যারাগুলো পড়বো, ঠিক আছে? সো প্রথমে হচ্ছে উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। আচ্ছা, আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার অধিকাংশ উদ্ভিদ থেকে আসে। ইয়েস, এটা আমরা সবাই জানি, উদ্ভিদ থেকে আমাদের খাবারগুলো আসে, যেমন ভাত, আটা, ময়দা, ডাল, ফলমূল, শাকসবজি, বীজ ইত্যাদি সবই উদ্ভিদের থেকে আসে। এগুলো আমরা কেউ তৈরি করি না, মেশিনে দিয়ে তৈরি করা না। তো এগুলো সবই উদ্ভিদ আমাদেরকে দেয়। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে, মানুষ ও অন্যান্য প্রাণী সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। এইটা হচ্ছে উদ্ভিদ খুবই, মানে উদ্ভিদ ছাড়া আমরা একেবারে অচল, এটা বলতে পারেন। কারণ হচ্ছে উদ্ভিদ যদি হচ্ছে অক্সিজেনটা তৈরি না করে আমাদের দিত, আমরা বেঁচে থাকতে পারতাম না। সো উদ্ভিদের সংখ্যা কমে গেলে আমাদের অক্সিজেনের সংখ্যা, মানে অক্সিজেনের খুবই অভাব হয়ে যাবে, তখন আমাদের বাঁচাটা খুবই মুশকিল হয়ে যাবে। আচ্ছা, উদ্ভিদ থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয়। মানুষের ঘরবাড়ি, আসবাবপত্র তৈরি উদ্ভিদের কাঠ ব্যবহার করা হয়। সো এটা তো এক্স্যাক্টলি আমাদের হচ্ছে ঘরবাড়ি তৈরি করার জন্য, আসবাবপত্র তৈরি করার জন্য হচ্ছে আপনাদের কি করতে হয়? গাছের কাঠ ব্যবহার করতে হয়। আচ্ছা, এটা গেল উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম থাকে, সেগুলো আমরা প্রাণী থেকে পাই। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পোশাক, ব্যাগ, জুতা, চিরুনি ইত্যাদি প্রাণীর চামড়া, পশম ও হাড় থেকে তৈরি করা হয়। আচ্ছা, এটা কি আমরা জানতাম? যে হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় এই যে চামড়া, পশম ও হাড় থেকে তৈরি করা হয়? আচ্ছা, যদি জেনে থাকি তাহলে তো জানি, আর যদি না জেনে থাকি আজকেই জেনে নিব। সেটা হচ্ছে পোশাক, ব্যাগ, জুতা, চিরুনি ইত্যাদি প্রাণীর চামড়া, পশম ও হাড় থেকে তৈরি হয়।
প্রাণীর হাড়ের গুঁড়া থেকে সার তৈরি হয়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, প্রাণীর হাড়ের গুঁড়া থেকে সার তৈরি হয়, এটা অবশ্যই আপনার এমসিকিউ অথবা শূন্যস্থানে আসবে। আচ্ছা, এই সার মানুষ ফসল ফলাতে ব্যবহার করে। এছাড়াও আমরা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করি। এগুলো থেকে আমরা যেমন খাদ্য পাই তেমনি অর্থনৈতিক ভাবেও লাভবান হই। আচ্ছা, মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। মানুষ প্রাণী ও উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল, আবার প্রাণী ও উদ্ভিদ অনেক ক্ষেত্রে মানুষের উপর নির্ভরশীল। যেমন মানুষ যখন পশুপালন করে তখন প্রাণীর খাদ্য সরবরাহ করে, বংশবৃদ্ধি ও নিরাপত্তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, সুস্থতার জন্য উন্নত পরিবেশ ও চিকিৎসা নিশ্চিত করে। সো কি করতেছে, মানুষ যখন পশুপালন করে তখন প্রাণীর খাদ্য সরবরাহ করতেছে। মানুষ কিভাবে উদ্ভিদ প্রাণীকে হেল্প করতেছে দেখেন, পশুপালন করার সময় তার খাদ্য দিচ্ছে, তারপর বংশবৃদ্ধি নিরাপত্তার জন্য আশ্রয় দিচ্ছে মানুষ, আবার সুস্থতার জন্য উন্নত চিকিৎসা এবং সুন্দর একটা পরিবেশ দিচ্ছে। আচ্ছা, মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের ফসল ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। সার ব্যবহার করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে, রোগ, আগাছা ও প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করে, বনায়নের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ও উদ্ভিদ প্রজাতি টিকে থাকা নিশ্চিত করে। সো দেখেন, মানুষ কত কিছু করছে, তাই তো? সো উদ্ভিদ আর প্রাণী তাহলে মানুষের উপর নির্ভরশীল হবেই না বা কেন? আচ্ছা, কত কিছু করছে, ফসল বংশবৃদ্ধির জন্য উপযুক্ত একটা পরিবেশ দিচ্ছে, সার সরবরাহ করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করছে, রোগ, আগাছা, প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করছে, বনায়নের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ও উদ্ভিদ প্রজাতির টিকে থাকা নিশ্চিত করছে, তাই তো? সো একটার উপর আরেকটা নির্ভরশীল, কেউ একা একা বসবাস করতে পারবে না বা একা একা কেউ বেঁচে থাকতে পারবে না নির্ভরশীলতা ছাড়া। আচ্ছা, নেক্সট আমাদের টপিকস হচ্ছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল। সো আমরা এই যে উদ্ভিদ, প্রাণী, মানুষ নিয়ে কথা বলছি, সো এদের একটা খাদ্য শৃঙ্খল রয়েছে। খাদ্য জাল বলতে এদের খাবারের একটা আপনার কারিকুলাম রয়েছে, খাবারের একটা বৈশিষ্ট্য রয়েছে। সো কোন প্রাণী কি খাবার খাচ্ছে বা এদের খাবারের ধরনগুলো কেমন, এরা কিভাবে খাচ্ছে, এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল টপিকস। ঠিক আছে? সো এটা আমরা একটু দেখি, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, এখানেও প্রাণী, উদ্ভিদ আর আপনার প্রাণী, উদ্ভিদ, মানুষ এগুলোর সাথেই সম্পর্কিত বা নির্ভরশীলতার কথা এখানে বলা হয়েছে। জীবনের জন্য সকল জীবের খাদ্য প্রয়োজন। প্রাণী ও উদ্ভিদ খাদ্যের জন্য একে অপরের উপর নির্ভরশীল। প্রকৃতিতে কোনো কোনো প্রাণী ঘাস, লতাপাতা, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, আবার কোনো প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। আচ্ছা, কোনো প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখেন, আমরা একটু পরে দেখছি যে একটা প্রাণী কিভাবে আরেকটা প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। আচ্ছা, এখানে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে যে সকল প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তারা হচ্ছে খাদক। আপনার প্রশ্ন আসবে, খাদক কাকে বলে? সো খাদক কাকে বলে, এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার কি, যে সকল প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তারা হচ্ছে খাদক। ওকে? আর যে সকল জিনিস খাওয়া হয় বা যা খেয়ে প্রাণী জীবন ধারণ করতে পারে তাকে বলে খাদ্য। সো দুইটা জিনিস আপনার আসবে, খাদ্য কাকে বলে এবং খাদ্য কাকে বলে। সো খাদক কি, যে সকল প্রাণী অন্য প্রাণী বা উদ্ভিদকে খায় তারা হচ্ছে খাদক, আর যে সকল জিনিস খাওয়া হয় এবং যা খেয়ে প্রাণী জীবন ধারণ করতে পারে তাকে বলা হয় হচ্ছে খাদ্য। ঠিক আছে? সো খাদক এবং খাদ্য কাকে বলে আমরা অবশ্যই মনে রাখবো। সো দেখেন, এখানে খাদক ও খাদ্য নির্বাচন করার জন্য কিছু ছবি দেওয়া হয়েছে, ও যে আসলে খাদ্য কোনটা আর খাদক কে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন মাছ দেওয়া হয়েছে দুইটা, দেন একটা মানুষ, আর একটা কি, এটাকে আপনার মানে আমরা একটা ফসল বলতে পারি বা একটা সবজি বলতে পারি, এরকম টাইপের কিছু। ঠিক আছে? তো আমরা একটু দেখি এইটা কেমন হবে। আচ্ছা, আচ্ছা দেখেন, প্রথমে বলা হয়েছে সবুজ শ্যাওলা বা সবুজ শৈবাল। আচ্ছা, এই যে ছবিগুলো এখানে দেওয়া হয়েছে, তো সবুজ শৈবালের সাথে আপনার এখানে সবুজ শৈবাল আসলে কে খায়? আচ্ছা, এটা সবুজ শৈবাল, আর সরি আমি বলেছি সবজি, সরি। আচ্ছা, এটা সবুজ শৈবাল। এখন এই যে মাছ, ছোট মাছ, বড় মাছ, মানুষ, তাহলে কে কাকে খাচ্ছে? ঠিক আছে? তো দেখেন, সবুজ শৈবাল, এই সবুজ শৈবালকে খাচ্ছে পরের বক্সে কি হবে, ছোট মাছ, মানে একেবারে ছোট সাইজের যে মাছগুলো থাকে, যে সেই মাছগুলো বড় হওয়ার জন্য আপনার পুকুরে হোক, নদীতে হোক, সাগরে হোক, নিচে যে শৈবালগুলো থাকে সেগুলো খেয়ে বেঁচে থাকে এবং বড় হয়।
তো সবুজ শৈবালগুলো খাচ্ছে ছোট মাছ, আবার এই ছোট মাছকে এই বড় মাছ খেয়ে বেঁচে থাকছে, আবার এই বড় মাছকে খাচ্ছে হচ্ছে মানুষ। তো খাদ্য শৃঙ্খলটা কেমন দেখেছেন? তো এই যে শৈবাল, এই শৈবালগুলোকে খাচ্ছে ছোট মাছ, ছোট মাছকে খাচ্ছে হচ্ছে বড় মাছ, আর এই বড় মাছ খেয়ে বেঁচে থাকছে হচ্ছে মানুষ। তো এই খাদ্য শৃঙ্খলের এইটা হচ্ছে আমাদের, তাহলে পরবর্তীতে যাবে সবুজ শ্যাওলা খায় হচ্ছে ছোট মাছ, ছোট মাছ খায় হচ্ছে বড় মাছ, আর বড় মাছ খায় হচ্ছে মানুষ। ঠিক আছে, তো আমরা খাদ্য শৃঙ্খলটা কি আইডিয়া পেলাম, তাই তো? ওকে, তো আমাদের খাদ্য শৃঙ্খল গুলো এরকম খুবই মজার। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন সারসংক্ষেপ, খাদ্য এবং খাদকের মধ্যে পর্যায়ক্রমিক সম্পর্কের উপর ভিত্তি করে খাদ্য শৃঙ্খল তৈরি হয়েছে। তাহলে খাদ্য এবং খাদকের মধ্যে একটা সম্পর্কের মাধ্যমে খাদ্য শৃঙ্খল তৈরি হয়েছে। উপরের প্রবাহ চিত্রতে দেখা যায় পরিবেশের জীবগুলো খাদ্য গ্রহণের বিবেচনায় পরস্পর সম্পর্কযুক্ত। একটি খাদক অন্য প্রাণীর কাছে খাদ্য হিসেবে বিবেচিত হয়, এই সম্পর্কটাই খাদ্য শৃঙ্খল হিসেবে পরিচিত। আচ্ছা, একটা খাদক যখন অন্য একটা প্রাণীর কাছে খাদ্য হয়ে যাচ্ছে, হচ্ছে না এরকম? So, দেখেন একটা খাদক অন্য প্রাণীর কাছে খাদ্য হয়ে যাচ্ছে, যেমন প্রথমে হচ্ছে ছোট মাছ যখন সবুজ শ্যাওলা খাচ্ছে তখন ছোট মাছ হচ্ছে খাদক, তাই তো? আবার বড় মাছ যখন ছোট মাছ খাচ্ছে তখন বড় মাছ হয়ে যাচ্ছে খাদক, আবার বড় মাছ যখন মানুষ খাচ্ছে তখন মানুষ হয়ে যাচ্ছে খাদক। তাহলে যে খাচ্ছে সে হচ্ছে খাদক। তাহলে একটা প্রাণী যখন হচ্ছে ছোট মাছকে বড় মাছ খেয়ে ফেলছে, তাহলে বড় মাছও তো একটা প্রাণী খাচ্ছে, আবার বড় মাছকে যখন মানুষ খাচ্ছে মানুষও একটা প্রাণীকেই খাচ্ছে। তো তাহলে এই যে পুরো একটা ব্যাপার, এটাকে বলা হচ্ছে হচ্ছে আপনার খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে আপনাকে বলা হয়েছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জলের সম্পর্কে আরো কিছু জানি। আচ্ছা, এখানের এই ছোট ছোট যে প্যারাগুলো আমরা দেখছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই প্যারাগুলো খুবই মানে হচ্ছে কেয়ারফুলি আমাদের পড়তে হবে, খুবই কেয়ারফুলি আমরা এগুলো মনে রাখবো এবং হচ্ছে সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করব। আচ্ছা, খাদ্য শৃঙ্খল, প্রথমে হচ্ছে খাদ্য শৃঙ্খল। আচ্ছা, খাদ্য শৃঙ্খলটা কি আমাদের এতক্ষণ একটা আইডিয়া চলে এসেছে খাদ্য শৃঙ্খল আসলে কেমন হয়। আচ্ছা, বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন, তাই তো? বেঁচে থাকার জন্য কি দরকার? জীবের শক্তি দরকার। আচ্ছা, জীব বেঁচে থাকার জন্য হচ্ছে জীবের শক্তি দরকার। আচ্ছা, শক্তি কি আমরা জানি যে শক্তিটা দরকার আমাদের, এই শক্তিটা কি আমরা কি মানে কি আমরা এক কথায় কি বলে, কাজ করার ক্ষমতাকে হচ্ছে শক্তি বলে। আবার হচ্ছে কি শক্তি ইকুয়াল টু হচ্ছে কি হয়, কাজ করার যে ক্ষমতা এটাকে হচ্ছে আমরা শক্তি বলি, তাই তো? অবশ্যই বেঁচে থাকার জন্য আমাদের কাজ করার ক্ষমতা দরকার, শক্তি দরকার। আচ্ছা, মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য থেকে এই শক্তি পায়, খাবার না খেলে আমরা শক্তি পাবো না, এটা আমরাও জানি। আচ্ছা, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শক্তি বিভিন্ন প্রাণীতে স্থানান্তরিত হয়। খাদ্য এবং খাদকের সম্পর্কের উপর ভিত্তি করে এদেরকে উৎপাদক ও খাদক হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে উৎপাদক এবং খাদক হিসেবে চিহ্নিত করা হচ্ছে কাদেরকে, যে হচ্ছে খাদ্য এবং খাদকের সম্পর্ক, এর মধ্যে হচ্ছে কি উৎপাদক আর খাদক হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাই তো? আমাদের মানুষ আর যে প্রাণীগুলো আছে এদের থেকে। আচ্ছা, দেন হচ্ছে উৎপাদক কোনটা আর খাদক কোনটা, এটা একটু আমরা দেখবো। আচ্ছা, উৎপাদক হলো সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। তো সবুজ উদ্ভিদকে বলা হচ্ছে উৎপাদক। মানে কি উৎপাদক বলতে ও নিজের খাদ্য নিজেই উৎপন্ন করছে, ওর কারো হচ্ছে সাহায্য লাগছে না, কোথাও কোনো সহযোগিতা মানে সাহায্য লাগছে না বলতে ও কারো উপর নির্ভরশীল হচ্ছে না, যে আমি অর্ধেকটা কাজ করছি তুমি অর্ধেকটা কাজ করো, দুজনে মিলেমিশে কাজ করছি, এরকম কিছু না। ও নিজের মতো করে সূর্য থেকে আলো নিচ্ছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার নিজে তৈরি করছে, গ্রহণ করছে, উল্টো আমাদেরকে আরো হেল্প করছে। সো ও হচ্ছে উৎপাদক। আচ্ছা, খাদক কারা? প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সবুজ উদ্ভিদ এবং তাদের তৈরিকৃত খাদ্যের উপর প্রাণীরা নির্ভরশীল, এজন্য প্রাণীদের করা বলা হয় খাদক। তাহলে খাদক কারা? খাদক হচ্ছে প্রাণীরা। আচ্ছা, যে সকল প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে প্রথম স্তরের খাদক। আচ্ছা, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, প্রথম স্তরের খাদক কারা, দ্বিতীয় স্তরের খাদক কারা, তৃতীয় স্তরের খাদক কারা। ঠিক আছে, সেটা আমাদের এমসিকিউ তে খুবই কাজে লাগবে, সেটা হচ্ছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। আচ্ছা, প্রথম স্তরের খাদক হচ্ছে যেমন ঘাস ফড়িং, গরু, ছাগল, হরিণ ইত্যাদি। ঠিক আছে, ঘাস ফড়িং, গরু, ছাগল, হরিণ ইত্যাদি হচ্ছে প্রথম স্তরের খাদক। দ্বিতীয়, যে সকল প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তারা হলো দ্বিতীয় স্তরের খাদক। তাহলে তৃণভোজী প্রাণীদের খেয়ে যারা বেঁচে থাকে তারা হচ্ছে কি দ্বিতীয় স্তরের খাদক। আচ্ছা, যেমন ব্যাঙ, শিয়াল ইত্যাদি হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। আবার দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হলো তৃতীয় স্তরের খাদক। তাহলে দ্বিতীয় স্তরের তৃণভোজী যারা খেয়ে বেঁচে থাকে ওরা দ্বিতীয় স্তরে, বা দ্বিতীয় স্তরকে যারা খাচ্ছে তারা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। আচ্ছা, যেমন হচ্ছে সাপ, ঈগল, বাঘ ইত্যাদি।
অধিকাংশ তৃতীয় স্তরের খাদক মাংসভোজী। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে তৃতীয় স্তরের খাদকগুলো মাংসভোজী হয়। সো কোন স্তরের খাদকগুলো মাংসভোজী? তৃতীয় স্তরের খাদক মাংসভোজী। খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে খাদ্য স্তর বলা হয়। খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে কি বলা হয়? খাদ্য স্তর। ওকে, আচ্ছা, দেন হচ্ছে খাদ্য জাল। কোন বাস্তু সংস্থানে বিদ্যমান একাধিক, আচ্ছা, বাস্তু সংস্থান কাকে বলে? আচ্ছা, বাস্তু সংস্থান হচ্ছে যেখানে জীব এবং পরিবেশ একসাথে কাজ করে, সেটাই হচ্ছে বাস্তু সংস্থান। যেখানে কি করছে? জীব এবং পরিবেশ একসাথে কাজ করছে, সেটাই হচ্ছে বাস্তু সংস্থান। আচ্ছা, বাস্তু সংস্থানে বিদ্যমান একাধিক খাদ্য শৃঙ্খল খাদ্য ও খাদক সম্পর্কের ভিত্তিতে একে অপরের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, খাদ্য আর খাদক কি হয়? একটা অপরের সাথে যুক্ত থাকে। খাদ্য শৃঙ্খল সমূহ পরস্পর যুক্ত হয়ে চালের মতো জটিল যে অবস্থা তৈরি করে তাকে বলা হয় খাদ্য জাল। ঠিক আছে, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মাধ্যমে একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের মধ্যে শক্তি ও খাদ্যের ভারসাম্য থাকে। সো এখানে দেখেন একটা খাদ্য জাল দেওয়া হয়েছে। সো অনেকগুলো তীর তীর দেওয়া হয়েছে যে কোনটার সাথে কোনটা নির্ভরশীল বা কোনটার সাথে কোনটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো দেখেন প্রথমে উদ্ভিদ থেকে যদি শুরু করি, সো এটা খাচ্ছে হচ্ছে একটা উদ্ভিদ। উদ্ভিদকে খাচ্ছে হচ্ছে কি? কাঠবিড়ালি। কাঠবিড়ালিকে খাচ্ছে হচ্ছে আপনার কাঠবিড়ালিকে খাচ্ছে হচ্ছে, এটাকে কি বলে? পাখি। ঠিক আছে, এটাকে হচ্ছে মানে বড় কোনো হচ্ছে পাখি, সে হচ্ছে বাজ পাখি বলতে পারি আমরা। ঠিক আছে, সে খাচ্ছে। আবার এই দেখেন গাছ থেকে আপনার হচ্ছে অক্সিজেন নিয়ে বেঁচে আছে, কি এই প্রাণী হচ্ছে গাছ থেকে অক্সিজেন নিয়ে বেঁচে আছে। আবার এই উদ্ভিদের সাথে দেখেন এই প্রাণীগুলো কি আছে? সব ডিপেন্ডেন্ট আছে। এই পাখি কিন্তু এই যে ছোট ছোট যে হচ্ছে প্রাণীগুলো, এই প্রাণীগুলোকে খেয়ে ফেলছে। ঠিক আছে, আবার এই দেখেন বাঘ। বাঘ কিন্তু হচ্ছে আপনার কি করতেছে? আপনার এই যে হরিণ, তারপর হচ্ছে আপনার এই যে এগুলো কিন্তু সব এই বাঘ খেয়ে ফেলতেছে। ঠিক আছে, সো একটা হচ্ছে খাদ্য শৃঙ্খল, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক একজন আরেকজনকে খেয়ে ফেলছে কিভাবে, এখানে জাস্ট তীর তীর দিয়ে সেটা দেখানো হয়েছে, একটু হচ্ছে আপনাদের বোঝানোর জন্য যে কোনটার সাথে কোনটা রিলেটেড। আচ্ছা, তো আপনারা এই ছবিটাকে আপনারা আরেকটু ভালো করে যখন দেখবেন যে হচ্ছে, বা আপনারা খাদ্য শৃঙ্খল, খাদ্য স্তর, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরের খাদক যখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, এই ছবিটা আপনাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে শক্তি প্রবাহ। ঠিক আছে, আচ্ছা, শক্তির প্রধান উৎস সূর্য। আমরা জানি, জানি না? অবশ্যই জানি, শক্তির প্রধান উৎস হচ্ছে কি? সূর্য। এ থেকে সৌরশক্তি বিভিন্ন জীবে সঞ্চারিত হয়। মানে সূর্য থেকে যে শক্তিটা আসে ওই শক্তিটাকে বলা হয় সৌরশক্তি। আচ্ছা, সৌরশক্তি হচ্ছে বিভিন্ন জীবে সঞ্চারিত হয়। এই শক্তি কিভাবে এক জীব থেকে অন্য জীবে সঞ্চারিত হয় তা নিয়ে আমরা আজকে আলোচনা করব বা তা নিয়ে কাজ করব। আচ্ছা, শক্তি কিভাবে প্রবাহিত হয় সেইটা আমরা খুঁজবো। নিচে এই যে ছবি আরেকটা দেওয়া হয়েছে। ঠিক আছে, সো দেখেন এখানে হচ্ছে শক্তি একটার সাথে আরেকটা কিভাবে বক্সগুলো সাজানো হয়েছে। সো এটা আমি একটু একটু আপনাদেরকে হেল্প করি যে হচ্ছে শক্তির এটা কি হবে। আচ্ছা, দেখেন সূর্য, উদ্ভিদ, প্রাণী। ঠিক আছে, সো কি হচ্ছে? সূর্য, উদ্ভিদ আর হচ্ছে কি? প্রাণী। দেখেন এখানে হচ্ছে এই যে ছবিটা দেওয়া হয়েছে, এখানে কি আছে? শক্তি। প্রথমে হচ্ছে শক্তি আছে এই যে সূর্য, সূর্য থেকে শক্তি নিচ্ছে কে? উদ্ভিদ আর হচ্ছে প্রাণী। ঠিক আছে, তো আমাদের এই ফাঁকা তিনটা বক্সে কি হবে? প্রথম বক্সে হচ্ছে সূর্য, সেকেন্ড বক্সে হচ্ছে উদ্ভিদ, থার্ড বক্সে হচ্ছে প্রাণী। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আপনার উদ্ভিদ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সূর্য থেকে শক্তি নিয়ে বেঁচে থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। সূর্য অবশ্যই উদ্ভিদ এবং প্রাণী দুজনকেই হচ্ছে সাহায্য করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শক্তি দিয়ে বেঁচে থাকার জন্য। ঠিক আছে, আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে আমাদের শক্তি প্রবাহ সম্পর্কে আরো কিছু জানি। দেখেন এখানে একটা ছবি দেখা যাচ্ছে, যে ছবিটা হচ্ছে আপনার কোনটা কোন স্তরের খাদক এটা খুবই ভালোভাবে ক্লিয়ার করা হয়েছে। ঠিক আছে, সো দেখেন এখানে প্রথমে উপরে হচ্ছে, আচ্ছা, প্রথমে হচ্ছে উৎপাদক। উৎপাদক কারা ছিল? যারা হচ্ছে আপনার এই যে উদ্ভিদগুলো হচ্ছে উৎপাদক, কারণ হচ্ছে উদ্ভিদগুলো মাটি থেকে হচ্ছে আপনার এইগুলো হচ্ছে জন্মাচ্ছে, ওরা হচ্ছে খাবার মানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, এই যে সূর্যের আলোর সহায়তায় ওরা নিজেরা খাদ্য তৈরি করছে। ঠিক আছে, তো ওরা হচ্ছে উৎপাদক উদ্ভিদ। দেন হচ্ছে আপনার দেখাচ্ছে প্রথম স্তরের খাদ্য। ঠিক আছে,
সো এটা হচ্ছে কি প্রথম স্তরের খাদক। আচ্ছা, দেন হচ্ছে প্রথম স্তরের খাদক আপনার কোনগুলো দেখেন, এই যে প্রজাপতি, তারপর ছোট পোকা মাকড়, এইগুলা হচ্ছে আপনার প্রথম স্তরের খাদক। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে আপনার হচ্ছে প্রথম স্তরের যে পোকামাকড় গুলো আছে, এগুলো হচ্ছে এই যে উদ্ভিদ, এই পানির নিচে যে হচ্ছে উদ্ভিদ, এগুলো খেয়ে বেঁচে থাকছে। আচ্ছা, দেন হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক যারা ব্যাঙ, এই ব্যাঙ কি করছে, আবার এই প্রথম স্তরের খাদককে খেয়ে ফেলছে, অর্থাৎ এই পোকামাকড় খেয়ে হচ্ছে এই ব্যাঙ বেঁচে থাকছে। ঠিক আছে। আচ্ছা, এরা হচ্ছে তাহলে কি দ্বিতীয় স্তরের খাদক। এবার তৃতীয় স্তরের খাদক হচ্ছে এই যে দেখেন সাপ। সাপ কি করছে, এই যে ব্যাঙগুলোকে ধরে খেয়ে ফেলছে সাপ। তাহলে সাপ হচ্ছে কোন স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। আর সর্বোচ্চ স্তরের খাদক হচ্ছে এই যে বাজ পাখি। বাজ পাখি কি করছে, ওই সাপগুলোকেই ধরে খেয়ে ফেলছে। ঠিক আছে, তাহলে খাদ্য শৃঙ্খলটা কত মজার দেখেছেন, খাদ্য শৃঙ্খলটা একটা উপর একটার উপর হচ্ছে আপনার নির্ভরশীল। তো এই যে ছবিটা কোনটা কোন স্তরের খাদক, এই ছবিটা আমরা খুবই 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 ভালোভাবে মুখস্থ করব এবং খুবই ভালোভাবে মনে রাখবো। কারণ হচ্ছে এই ছবিটা মনে রাখতে পারলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে কোনটা কোন স্তরের খাদক এবং খাদ্য শৃঙ্খলে কিভাবে আমাদের কাজ করছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের দেখেন পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য। আমরা জানি পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। আর এই যে সূর্য যে শক্তি দেয় এটাকে বলা হয় সৌরশক্তি। এই সৌরশক্তি সবুজ উদ্ভিদ বা উৎপাদকের দেহে সালোকসংশ্লেষণের মাধ্যমে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ বা জমা থাকে। সো এই সৌরশক্তিটা হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ বা জমা থাকে। উৎপাদক বা সবুজ উদ্ভিদে এই শক্তি খাদ্য হিসেবে জমা থাকে। প্রথম স্তরের খাদক সবুজ উদ্ভিদকে খাদ্য গ্রহণে সাহায্য করে। প্রথম স্তরের খাদক কি করে, উদ্ভিদকে খাদ্য গ্রহণে সাহায্য করে, ফলে উদ্ভিদের শক্তি প্রথম স্তরের খাদকে প্রবাহিত হয়। এভাবে শক্তি পর্যায়ক্রমে প্রথম স্তরের খাদক হতে দ্বিতীয়, তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদকে পৌঁছে। এভাবে শক্তির প্রবাহ চলতে থাকে। একেই বাস্তু সংস্থানের শক্তির প্রবাহ বলা হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আপনার সংক্ষিপ্ত প্রশ্নে অবশ্যই আসবে। সেটা হচ্ছে বাস্তু সংস্থানে শক্তির প্রবাহ কাকে বলে। ঠিক আছে। সো কি হচ্ছে তাহলে, প্রথম স্তরের খাদক সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, উদ্ভিদের শক্তি প্রথম স্তরের খাদকে পরিণত হয়। শক্তি পর্যায়ক্রমে প্রথম স্তরের খাদক হতে দ্বিতীয়, তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদকে পৌঁছে যায়। সো এভাবে শক্তির প্রবাহটা চলতে থাকে, যে প্রবাহটা চলে ওই প্রবাহটাকে আপনার বলা হয় বাস্তু সংস্থানে শক্তির প্রবাহ। ঠিক আছে, এটা আমরা অবশ্যই মুখস্থ করব। আচ্ছা, খাদ্য স্তরের বিভিন্ন জীব এই শক্তি কাজে লাগিয়ে চলাফেরা সহ অন্যান্য কাজ করে। শক্তির এই প্রবাহটা একমুখী। ঠিক আছে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে শক্তির এই প্রবাহটা একমুখী। শক্তি প্রবাহ কিন্তু দ্বিমুখী না, যে আপনি একদিক থেকে দিচ্ছেন অন্য দিক থেকে আবার ফেরত আসছে, এটা অবশ্যই না। আমাদের এই শক্তির প্রবাহটা হচ্ছে একমুখী। ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের পরিবেশের সকল উপাদানের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা। এটা হচ্ছে আমাদের অবশ্যই লাগবে, কারণ আমরা এতক্ষণ দেখেছি খাদক, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, দেন হচ্ছে আপনার জীব জড়ের সাথে সম্পর্ক, প্রাণীর সাথে মানুষের সম্পর্ক, উদ্ভিদের সাথে প্রাণীর সম্পর্ক বা নির্ভরশীলতা। সো এই যে পুরো ব্যাপারটা দেখলাম, এইটা পরিবেশের যে সকল উপাদান রয়েছে এগুলোর ভারসাম্য রক্ষার জন্য যে একটা প্রয়োজনীয়তা রয়েছে, এইটা আমাদের আজকে জানতে হবে। আচ্ছা, পরিবেশের উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী। এই উপাদানগুলো জীবের আহার ও আশ্রয় জুগিয়ে থাকে। এই উপাদানগুলোর মধ্যে এক বা একাধিক উপাদান বিলুপ্ত হলে বা হ্রাস বৃদ্ধি হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। ঠিক আছে। তো সবগুলো কি হতে হবে, ভারসাম্য বজায় রেখে চলতে হবে। পরিবেশের ভারসাম্য যেন কোনোভাবে নষ্ট না হয়। তো একটা আরেকটার উপর খুবই যেভাবে নির্ভরশীল সেটাকে আমাদের সামঞ্জস্য রেখে চলতে হবে। কোনোটা বিলুপ্ত হতে দেওয়া যাবে না, কোনোটা হ্রাস বা বৃদ্ধি হতে দেওয়া যাবে না। আচ্ছা, প্রকৃতির পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জড় পদার্থ ও জীবের পারস্পরিক ভারসাম্য রক্ষা প্রয়োজন, যেটা আমাদের প্রথমে ছিল অধ্যায়, যে জীব আর জড় একটা আরেকটার সাথে নির্ভরশীল। সো আমাদের হচ্ছে কি দরকার, তাহলে ভারসাম্য রক্ষার জন্য জড় পদার্থ জীবের পারস্পরিক একটা ভারসাম্য রক্ষা করা প্রয়োজন, তাই তো। আচ্ছা, এবার দেখেন এখানে আছে পরিবেশে বিভিন্ন উপাদানের প্রয়োজনীয়তা অনুসন্ধান করো। সেখানে বলা হয়েছে যে পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে গেলে কি হতে পারে। ঠিক আছে। তো পরিবেশের তাপমাত্রা যদি অনেক বেড়ে যায় তাহলে আমাদের কি সমস্যা হতে পারে, তো সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা, পরিবেশের যদি তাপমাত্রা অনেকটা বেড়ে যায়, এখানে আপনার দেখেন 6টা হচ্ছে দেওয়া আছে। তো কি কিরকম হতে পারে, যেমন মনে করেন মানুষ অসুস্থ হবে। পরিবেশের তাপমাত্রা যেই বেড়ে যাচ্ছে, পরিবেশের তাপমাত্রা অনেক যেই বেড়ে যাচ্ছে, কি হচ্ছে,
মানুষ অসুস্থ হচ্ছে, মানে অতিরিক্ত গরম পড়ছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, পানির অভাব হচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গাছপালা শুকিয়ে যাবে, দেন হচ্ছে ফসল নষ্ট হয়ে যাবে, দেন হচ্ছে প্রাণীরা কষ্ট পাবে। তারপরে হচ্ছে তাপমাত্রা বেড়ে গেলে ওই যে প্রথমেই বললাম খুব বেশি গরম হবে, অনুভূত হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে 6টা বলে দিয়েছি, আপনারা কিন্তু আরো 6টা খুঁজবেন, ঠিক আছে, যে তাপমাত্রা বেড়ে গেলে কি কি হতে পারে। প্রথম হচ্ছে কি, মানুষ অসুস্থ হয়ে যাবে, পানির অভাব হবে, গাছপালা শুকিয়ে যাবে, ফসল নষ্ট হবে, প্রাণীরা কষ্ট পাবে, আবার হচ্ছে কি খুব বেশি গরম পড়বে। সো আমাদের তাপমাত্রা যদি একটু বিঘ্ন ঘটে তাহলে কি হবে আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে দেখেন এটাকে সারসংক্ষেপে বলেছে, আলো, বায়ু, মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যক। এই উপাদানগুলো আমরা পরিবেশ থেকে পেয়ে থাকি। পরিবেশের যে কোনো একটি উপাদানের অভাব হলে, দূষণ হলেও, পরিবর্তিত হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। সো পরিবেশের ভারসাম্য তাহলে কিভাবে নষ্ট হচ্ছে দেখেন, এখানে হচ্ছে বলা হচ্ছে যে কোনো একটা উপাদানের যদি কম পড়ে যায়, অভাব হয়, কোনোটা যদি দূষণ হয়, দূষিত হয়, আবার যদি পরিবর্তিত হয়, তাহলে কি হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পরিবেশের উপাদানের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আরেকটু জেনে নিই, এবং সর্বশেষ জেনে নিই, সেটা হচ্ছে আমরা আগেই জেনেছি পরিবেশে জীব ও জড়বস্তুর মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। প্রকৃতিতে জীব ও জড় উপাদানগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তাই পরিবেশের একটি উপাদানের ভারসাম্য নষ্ট হলে জলবায়ু পরিবর্তন, খরা, ফসল হানি, খাদ্য জাল ধ্বংস প্রভৃতি ঘটে থাকে, অনেক অনেক ক্ষতি হয়। আচ্ছা, ফলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে এবং সমুদ্র জীব জগতে অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই মানুষ ও জীব জগতের অস্তিত্ব রক্ষার জন্য পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষার প্রয়োজন, ঠিক আছে। ওকে, আমরা সবাই যার যার দিক থেকে চেষ্টা করব অবশ্যই পরিবেশের ভারসাম্য যেন সবসময় ঠিক থাকে, এটা মানার। কারণ আমরা কিন্তু আজকে পরিবেশের ভারসাম্য কিভাবে ঠিক রাখতে হয় অনেক কিছু জেনেছি, অনেক কিছু, ঠিক আছে। তো আপনাদের সবার কাজ থাকবে হচ্ছে আজকের যেই অধ্যায়টা ছিল, যে জীব ও পরিবেশের হচ্ছে সম্পর্ক বা নির্ভরশীলতা পারস্পরিক, সো এইটা আপনারা এই অধ্যায়টা খুবই ভালোভাবে পড়বেন, খুবই ভালোভাবে পড়বেন, মার্ক করা লাইনগুলো আইডেন্টিফাই করবেন। আমি যে লাইনগুলো বলে দিয়েছি বা আমি যে হচ্ছে কোশ্চেনগুলো বলে দিয়েছি যেখান থেকে আসতে পারে, এখানে হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট। সো আমি যদি কোনোটা স্কিপ করে থাকি, যে এই লাইনগুলো থেকেও কোশ্চেন আসতে পারে বা এই টপিকসটা থেকে বা এই প্যারা থেকে আসতে পারে, কিন্তু আপনারা কিন্তু স্কিপ করবেন না। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে মিস এখান থেকেও কোশ্চেন হতে পারে, এবং আবার অবশ্যই আপনারা পড়বেন, ঠিক আছে। তো এখানে অনুশীলনীতে যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো অবশ্যই আমরা অর্ধেক আমরা পড়ে ফেলেছি, ঠিক আছে। তো এগুলো আমরা বাসায় আর একটু দেখতে হবে। দেখেন, উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল, আমাদের রিডিং এর মধ্যে আছে। উদ্ভিদ বৃদ্ধির জন্য প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল, আমরা রিডিং এর মধ্যে পড়েছি। নিকট পরিবেশে দেখা যায় একটি খাদ্য শৃঙ্খলার প্রবাহ চিত্র তৈরি করো, আমাদের বইয়েই আছে ছবি। নিকট পরিবেশের খাদ্য শৃঙ্খলের ছবি আমাদের বইয়েই আছে। এই যে আমরা দেখলাম না, যে হচ্ছে খাদক, এই যে খাদ্য শৃঙ্খলের ছবি, যে কে কোন স্তরের খাদক, কে কাকে খাচ্ছে, ঠিক আছে। সো এরকম একটা প্রবাহ চিত্র আপনাদের তৈরি করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনাদের হচ্ছে কি বলেছে, উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল, এটাও আমাদের বইয়ের রিডিং এর মধ্যে আছে। পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন, এটাও আমরা পড়ে ফেলেছি। প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরতার আলোকে জীবজগতে শক্তির প্রবাহ বর্ণনা করো। আচ্ছা, সো এই যে শক্তির প্রবাহ বর্ণনা করো, এটা হচ্ছে আমরা দেখেছি, তাই তো। আচ্ছা, এটা আমরা দেখেছি, শক্তির প্রবাহ বর্ণনা করো, যে কোনটা কাকে খাচ্ছে, কি করছে। সো এগুলো আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আপনাদের অনুশীলনীতে কিছু হচ্ছে শূন্যস্থান পূরণ এবং টিক চিহ্ন রয়েছে, এগুলো আমি একটু দেখিয়ে দিই। দেখেন, জীব জগতের সকল শক্তির উৎস কি ছিল, সূর্য, তাই তো। ওকে, নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল, কার্বন ডাই অক্সাইড। খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটি, সবুজ উদ্ভিদ। ওকে, খাদ্য শৃঙ্খলায় সবুজ উদ্ভিদকে বলা হয় হচ্ছে উৎপাদক। খাদ্য শৃঙ্খলায় সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। আচ্ছা, মৌমাছি প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। মৌমাছি কোন শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর। আচ্ছা, উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে কোনটি, মৌমাছি। উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে হচ্ছে মৌমাছি। আর তৃণভোজী প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক, ঠিক আছে। সো এগুলো আমি একটু হেল্প করে দিলাম, বাট বাকি নিচে যে 6টা কোশ্চেন আছে অবশ্যই অবশ্যই আপনারা রিডিং গুলো ভালো করে পড়বেন, পড়ে 6টা কোশ্চেনের অ্যান্সার লিখবেন।
মুখস্থ করবেন, ঠিক আছে? তারপরে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন অবশ্যই, আমি আবার ট্রাই করব আপনাদেরকে বোঝানোর জন্য। আর হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের হচ্ছে কোনো বিষয় বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা কোনো প্রশ্নের উত্তর আপনারা পাচ্ছেন কিনা, বা কোনো সমস্যা হয়েছে কিনা। এবং অধ্যায়টা খুবই ভালোভাবে পড়বেন, প্রশ্নগুলোর উত্তর লিখে আমাকে জানাবেন, বা আমাকে দেখাবেন যে হচ্ছে কে কে লিখেছেন। সো গত ক্লাসে যারা যারা প্রশ্নগুলো অলরেডি সলভ করে ফেলেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারা হচ্ছে আজকের অধ্যায়টা শুরু করে দেন। আর যারা গত ক্লাসের প্রবলেমগুলো এখনো সলভ করতে পারেননি, দ্রুতই এখনই প্রবলেমগুলো সলভ করে ফেলবেন, এবং নেক্সট অধ্যায়, আজকের অধ্যায়টা আপনারা পড়া শুরু করবেন। আজকের অধ্যায়ের প্রবলেমগুলো আমরা দ্রুত সলভ করে ফেলবো। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়বো আমাদের অধ্যায় 3 খাদ্য সম্পর্কে, ঠিক আছে? সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।